দর্শক স্বাগত জানাচ্ছি যুগান্তরের দ্য কোশ্চেন আয়োজনে। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের আমেজ। রাজপথ থেকে শুরু করে জনপদ প্রতিটি প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা, জানাচ্ছেন নিজেদের অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আজকের আয়োজনে আমরা কথা বলবো জামাত মনোনীত ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান, যিনি একজন রাজনীতিবিদের পাশাপাশি একজন চিকিৎসকও। তার রাজনীতির কেরিয়ার নিয়ে কথা বলবো এবং তার আসনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কি করতে চান এই জয়ী হয়ে এই আসনের মানুষের জন্য, ভোটারদের জন্য। আপনার কাছে জানতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের বা জামাতের লক্ষ্য কি? সরকার গঠন করা, নাকি শক্তিশালী একটি বিরোধী দলে থেকে দেশের মানুষের সঙ্গে কাজ করা? কোনটি আপনারা দেখেন? আসলে জামায়াতে ইসলামী কাজ করে গণমানুষের জন্যে। গেল ফ্যাসিস্ট আমলে জামায়াত ইসলামীকে মানুষের কল্যাণের দিকে আসতে দেওয়া হয় নাই, প্রকাশ পায় নাই। আপনারা ইতিমধ্যে সিন্স দ্য 5th of August ডেকেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এদেশের মানুষের ভাষায় কথা বলেছে। এদেশের মানুষ অন্য দল যেখানে প্রত্যেকটা খাল বিল, তারপরে বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গায় দখলদারিত্বের মধ্যে ব্যস্ত, সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ জামায়াত ইসলামের আমির প্রত্যেকটা মানুষের কিভাবে স্বস্তিতে থাকতে পারে, তাদের সম্পদ, তাদের ইজ্জত যেন লুণ্ঠন না হয়, সেটার জন্যে উনি নির্দেশনা দিয়েছেন। জামায়াতের প্রত্যেকটা কর্মী সেটাকে সংরক্ষণ করেছে, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছে, মানুষের কল্যাণের জন্য কাজ করেছে। এখন মানুষ ডিসিশন নেবে, এদেশের সাধারণ জনগণ। জামায়াতে ইসলামী জনগণের উপরে আস্থাশীল, যেখানে অন্য দল শুধু নির্বাচন এবং প্রশাসন কোথায় কি সাজানো যায়, কাকে ডিসি করা যায়, কাকে এসপি করা যায়। আপনারা রিসেন্টলি দেখেন যে আসিফ নজরুল সাহেব একজন উপদেষ্টাও বলে ফেলেছেন যে প্রায় 60-70% তাদের লোক একটা দলের, বিশেষ দলের লোক। সুতরাং আমরা এরকম কোনো জায়গায় দখলদারিত্বের দিকে আমরা না, আমরা জনগণের, মানুষের মনকে জয় করতে চাই। এরপরে জনগণ ডিসিশন নেবে যে আমরা কি সরকার গঠন করব নাকি বিরোধী দল গঠন করব, এটা আমাদের কোনো আয়ত্তে নাই। তার মানে আপনারা জনগণের উপরে আস্থা রাখতে চান? আমরা জনগণের উপর আস্থা রাখতে চাই। বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে আতঙ্ক তৈরি হয়েছে। যেই অঞ্চলে ভোটার রয়েছে বা প্রার্থীরা যে সকল অঞ্চলে তাদের নিজস্ব পাওয়ার রয়েছে, তারা কেন্দ্রগুলো দখলের একটা অপচেষ্টা করে থাকেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা দাবি তুলেছেন যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। আপনার দল যদি এই ধরনের কোনো ঘটনা ঘটায়, সেক্ষেত্রে দলের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেই? আপনি খুবই ভালো বলেছেন যে অতীতে আমরা দেখেছি যে মাসল পাওয়ারের রাজনীতি, যেটাকে আমরা বলে থাকি। আমরা ইতিমধ্যে দেখেছেন আমাদের মতো প্রার্থী কোথাও কোনো গোলমাল নাই আল্লাহর মধ্যে। এবং জামায়াত ইসলামী ছাত্র শিবিরের একটা ট্রেনিং হচ্ছে যে মানুষের অধিকার সংরক্ষণ করা, কোনো মানুষের সঙ্গে গোলমাল না করা, একটা সুন্দর পরিবেশ, একটা সুস্থ ধারা রাজনীতি, এই পচা রাজনীতি থেকে বের করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ জামায়াত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা সেভাবেই প্রত্যেকটা দলে কাজ করে যাচ্ছি। অনেকটা দল আবার চিন্তা করছে কেন্দ্র দখল করবে, প্রশাসন করবে, কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ডাকসু, জাকসু, চাকসু নির্বাচনে সেখানেও কিন্তু একটা দল বিশেষ স্লোগান নিয়ে যে আমাদের সেখানে সরব অবস্থান দেখে পিছু হটতে বাধ্য হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষের অধিকার রক্ষায় ফ্যাসিস্টকে বিদায় করতে পারছে। প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে এবার প্রশাসন তো থাকবেই, প্রশাসনের পাশে জামায়াত ইসলামী ছাত্র শিবিরের স্পেশাল প্রিপারেশন থাকবে। ডাকসু জাকসুতে যেমন প্রিপারেশন ছিল এরকমই থাকবে। আমরা কারোর প্রতিশোধের রাজনীতি করব না, কিন্তু আমাদের দুর্বলতাকে, এই নীরবতাকে কেউ যদি দুর্বলতা মনে করে, তাহলে তাদেরকে কঠোর মাসুল দিতে হবে এবং তারা বোকার স্বর্গে বাস করছেন, এটুকু বলতে চাই। আপনারা ইতিমধ্যে মাঠের যে রাজনীতি করছেন, অর্থাৎ আন্দোলন করছেন, সে আন্দোলন আমরা লক্ষ্য করছি যে ইসলামী দলগুলোর পাশাপাশি ইসলামিক দল নয় এমন দলও আপনাদের এই আটটি দলের মধ্যে একটি রয়েছে। এখন প্রশ্ন হলো, এটিকে আসলে ইসলামী জোট নাকি স্বাভাবিক কোনো জোট? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই জোটকে আসলে নির্বাচন পর্যন্ত না নির্বাচনের পরেও আপনারা এই জোটকে চলমান রাখবেন, কি বিষয়? আসলে আপনার এই উত্তর খুঁজতে হলে বাংলাদেশের স্বাধীনতা উত্তর থেকে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কারা কাজ করছে এটাই চিন্তা করতে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, তারা একটা দেশের ম্যান্ডেট নিয়ে বা একটি পরিবারের ম্যান্ডেট নিয়ে তারা এদেশে বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে এবং এদেশের মানুষের অধিকার হরণ করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাড়ি দিয়েছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে এবং মানুষ তার সার্বভৌমত্ব বলে কোনো কিছু দেখে নেয়। বাংলাদেশের ফেলালিন লাশ বাংলাদেশে পড়ে থেকেছে প্রান্তে এবং এমন কোনো বছর নয় যেখানে লাশ পড়ে নাই। সুতরাং বাংলাদেশের মানুষ এই দাসত্বের কবল থেকে মুক্ত চায়, এই পারিবারিক পরিবারতন্ত্র থেকে মুক্ত চায়।
এই কারণে এখন বাংলাদেশে একটি যারা এই স্বাধীনতার সার্বভৌমত্ব, এই পরিবর্তনতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যারা কথা বলবে, তারা সবাই এখানে কোনো জোট না, তাদের মধ্যে পারস্পরিক সমঝোতা, যেমন ফ্যামিলি মেম্বারদের পরস্পরে লেনদেন সমঝোতা থাকে। আমরা কাউকে ছোট করতে চাই না, তার অধিকার তার ক্ষমতা অনুযায়ী তাকে তার সম্মানের জায়গায় রাখতে চাই। জোট হলে কে বড় কে ছোট এই প্রশ্ন আসবে, আমরা কারোর সঙ্গে এরকম জোটে যাচ্ছি না। আর একটা যেটা বললেন ইসলামিক দল কিনা, বাংলাদেশে শুধু মুসলিমরাই বাস করে না, অন্যান্য ধর্ম অবলম্বী বাস করে। সুতরাং যারাই বাংলাদেশের মানুষের অধিকার এবং সার্বভৌমত্বের ব্যাপারে অটুট, এই চাঁদাবাজ টেন্ডার ব্যাপার মাফিয়াকাণ্ডের বিরুদ্ধে তারা সরব, তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর নৈতিকতার যে সমঝোতা, এটা হবে। অন্যান্য সকল দলকে, সকল মানুষকে আমরা এখানে ইনভাইট করছি। এবার একটু আপনার নির্বাচনী আসন, ঢাকা 17 থেকে আপনি নির্বাচন করছেন। সেই আসনটি আমরা জানি যে রাজধানী ঢাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, যেই আসনটিতে সমাজের সবচেয়ে বিত্তশালীরা বসবাস করে এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীরাও বসবাস করে। আমার কাছে আপনার প্রশ্ন যে আপনার এই আসন নিয়ে আপনি কতটা প্রস্তুত? আপনি এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে আপনি জনসংযোগ করছেন, এই জনসংযোগ করতে গিয়ে আপনার কাছে কি অভিজ্ঞতা হলো, এখানে কি কি সমস্যা আছে এই আসনটি? খুবই ভালো বলেছেন। বাংলাদেশের বলতে পারেন আসনের মধ্যে এটা 1 নম্বর আসন, কারণ এই আসনে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জোন, এই আসনের ভিতরে বাংলাদেশের যারা সার্বভৌমত্ব রক্ষার ক্যান্টনমেন্ট পড়া জোনটা এখানে, এবং গুলশান, বনানী, বারিধারা যেটা সবচেয়ে অ্যারিস্টিকেট এলাকা, এটার বলতে পারেন বাংলাদেশের অন্যান্য সংসদ বা যারা বাংলাদেশকে বিজনেস বলেন এবং রাষ্ট্রীয়ভাবে যারা ডিল করে, তার 80%ই এই আসনে বাস করে। সো খুবই গুরুত্বপূর্ণ। এটার পাশাপাশি আবার সবচেয়ে যারা নিম্নবিত্ত, কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, 3টা অনেক বড় বস্তি, যেটা অন্য কোনো আসনের ভুক্ত নয়। সুতরাং বলতে পারেন একটা যে সমতা নিয়ে আসা, সেটা হয়তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে এরকমভাবে হয়ে গেছে এখানে, আলহামদুলিল্লাহ। তো এই যে অ্যারিস্টোক্রেট ফ্যামিলি এখানে থাকলেও, যে বিশেষ করে যারা গরিব মানুষ, এই লোকটা এবং এখানকার রাস্তাঘাট, এখানকার সিকিউরিটি, যেমন যারা এলিট সোসাইটি, তাদের জন্য যেভাবে যে একটা ভিলেজ মতো থাকার কথা ছিল, মাঠ থাকার কথা ছিল, তাদের যে সিকিউরিটি থাকার কথা ছিল অন্যান্য দেশে যেটা আমরা পেয়ে থাকি, যারা সত্যিকারের দেশের চলার জন্য স্পেশাল ভূমিকা রাখে, তাদের জন্য যে স্পেশাল ব্যবস্থা, স্পেশাল সিকিউরিটি এখানে কিন্তু সেরকম তুলনামূলকভাবে কম। আমার প্ল্যান হচ্ছে যে সেটা এনশিওর করা, তাদের স্পেশাল সিকিউরিটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসে এইটাকে সম্পূর্ণরূপে এই যে মাদকমুক্ত করা, এই যে প্রশাসনের যে বিভিন্ন হস্তক্ষেপ থাকে, তারপর যারা সন্ত্রাসমুক্ত করা, এটার আমার একটা বড় লক্ষ্য থাকবে। এরপর আসেন যে এখানকার যে নিম্ন শ্রেণীর যে পার্টটা, এই নিম্ন শ্রেণীর পার্টটা তারা আসলেই এত গরিব, আমি এই নির্বাচনে না দাঁড়ালে, গণসংযোগে না গেলে মানুষ এত করুণ অবস্থায় বসবাস করে, যেটা আমার ধারণার বাইরে ছিল। এই শ্রেণীর মানুষকে উচ্ছেদ নয়, আমার প্ল্যান হচ্ছে পুনর্বাসন, তাদের যে স্যানিটেশন, তাদের বিদ্যুৎ, তাদের যে স্বাস্থ্যকর যে ব্যবস্থা থাকা চলার, এটা আমরা দেশি এবং বিদেশি এনজিওর সহযোগিতায় এবং যারা এই এলাকায় বিশেষ করে এলিট সোসাইটি বাস করছেন, তাদেরকেও সঙ্গে নিয়ে আমরা কাজ করতে পারি। অলরেডি বিভিন্ন মিডিয়াতে আপনি দেখেছেন, আমি নিজেই অনেক পরিবর্তনের জন্য এখানে রেগুলার হেলথ ক্যাম্প করেছি, এখানে মশারি দিয়েছি, এখানকার খালের যে ড্রেনেজের যে অবস্থা সেটা পরিবর্তন করছি, এখানে পানি ব্যবস্থার পরিবর্তনের জন্য আমি নিজস্ব আমাদের দলীয় অর্থায়নে এটাকে করেছি, এখানকার এলাকার মানুষের জন্যে, ছেলেদের জন্য যে মাঠকে উন্মুক্ত করা সেটা করেছি, এখানকার যুব সমাজদের নিয়ে আমার কাজ করার একটা বড় ধরনের প্ল্যান আছে। এখানকার যে মহিলাদের, তাদের কর্মসংস্থান, তারা বাসায় থেকে কী কাজ করতে পারে, বাসার বাইরে যেয়ে কী কাজ করতে পারে, এটা বিভিন্ন উদ্যোগ নিয়ে ভবিষ্যতে তাদেরকে আমরা একটা বৈষম্যহীন না হলেও অন্তত যেন এখন যে আকাশ পাতাল ডিফারেন্স, এটা না, এই বৈষম্যটা কমিয়ে সকলের জন্য একটা মানসম্মত জীবন আমি আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার এই আসনটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে গুলশান লেক এবং হাতির জেলের একটি অংশ হয়তো পড়েছে। এই যে আমরা দেখি যে এই লেকগুলোতে অনেক সময় দূষণে একেবারে দূষিত হয়ে যাচ্ছে, এটি সংরক্ষণে আপনার কি উদ্যোগ রয়েছে? এটাই তো শুরুতেই আমি বললাম যে এই এলাকার আসলে যে পরিমাণে এলিট সোসাইটি বাস করে, দেশের জন্য তাদের যে কন্ট্রিবিউশন, সেই যে নাগরিক সমিতি এই এলিট সোসাইটি দেওয়ার কথা ছিল, সেটা আসলে আমাদের দেশ থেকে দেওয়া হচ্ছে না। আমার প্ল্যান থাকবে এই যে বিশেষ করে আমাদের দেখেছেন যে কিছুদিন আগে যে পরিবেশ বিষয়ক একটা যে অনুষ্ঠান হলো, সেখানে আমাদের সহকারী সেক্রেটারি আমাদের জুবাইর ভাই, এসএনএল জুবাইর ভাই বলেছেন যে এখানে আমাদেরকে গোসল করা যায় এরকম একটা ব্যবস্থা করতে হবে বছরে। তো অবশ্যই আমরা যেহেতু সেই দলেরই দক্ষ, আমাদের লক্ষ্য হচ্ছে যে এই
এই লেকগুলোকে সম্পূর্ণরূপে পানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটার জন্য যতটা উদ্যোগ নেওয়ার দরকার সম্পূর্ণটা আমরা নিব এই মানুষকে সহযোগিতা নিয়ে। আপনি নির্বাচনে যদি জয়ী হন সেক্ষেত্রে এই লেকে কি গোসল করার মতো পরিবেশ তৈরি সেটা তো করবেন? অবশ্যই, সেটা গোসল করার জন্য আমার উদ্যোগ থাকবে ইনশাল্লাহ। এই লেকগুলোকে গোসল করতে পারি আমরা, সেরকমই উদ্যোগ নেবো ইনশাল্লাহ। জি, আরেকটি বিষয় যে আপনার এই আসনটিতে আপনার প্রতিদ্বন্দ্বী এখন বিএনপির পক্ষ থেকে এখনো কাউকে মনোনীত করেনি। আমরা শুনতে পাচ্ছি যে আন্দালি পার্থ, যিনি এক দল থেকে তিনি হচ্ছে নির্বাচন করবেন তার দল থেকে। এখন আপনার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী, তাকে নিয়ে আপনার কি পরিকল্পনা? আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কোনো ধরনের বিরোধ আছে কিনা, মতনৈক্য আছে কিনা, কি মনে হয় আপনার ওনাকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আসলে যুগটা এখন পাল্টে গেছে। প্রথম তো কথা হচ্ছে, আগে ছিল নোকিয়া ফোনের যুগ, নাও দিস ইজ দ্য স্মার্টফোনের যুগ, অ্যান্ড্রয়েড যুগ। এখন আমাদের ওইরকম কাউকে প্রতিদ্বন্দ্বী আমি পার্সোনালি বা জামায়াত ইসলামী ভাগে না। জামায়াত ইসলামী সকলকে সহযোগী, এটাই চিন্তা করে, সহযোদ্ধা। আমরা জুলাই বিপ্লব যে আশা নিয়ে হয়েছে, এখানে কেউ প্রতিদ্বন্দ্বী বা মাসল পাওয়ার বা তার খারাপ দিক, এটার থেকে আমরা পরস্পরের ভালো দিকগুলোই জনগণের কাছে আমরা তুলে ধরবো। এরপর জনগণই ডিসিশন নেবে যে কাকে তারা ভোট দিবে, এবং পরস্পর সৌহার্দ্যের ভিতরে আমাদেরকে অবস্থান করতে হবে। যদি আমরা নির্বাচিত হই তাহলে অপরে আমাদেরকে সহযোগিতা করবে, আমরা যদি নির্বাচিত না হই, তারা যদি বিজয়ী হয়, তাদেরকে আমাদের সহযোগিতার মন থাকতে হবে। এই মানসিকতা, এই কালচার, এই পরিবর্তনের জন্যই এই জুলাই যুদ্ধ, এবং সেই আঙ্গিকেই আমরা এগিয়ে যেতে চাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে উনি অনেক আগে থেকেই সংসদ সদস্য ছিলেন এবং তার আলাদা পরিচয়, তিনি একজন ব্যারিস্টার, আপনি একজন ডাক্তার। ব্যারিস্টার এবং ডাক্তারের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে আর কি। সেই ব্যারিস্টারকে টপকে ডাক্তার আসলে জয়ী হতে পারবে কিনা, আপনার আত্মবিশ্বাস কতটুকু? আমাদের অবশ্যই আত্মবিশ্বাস তো অবশ্যই অনেকগুলি আছে। বিশেষ করে আপনি পচা রাজনীতির যে অংশটা, এখন টোটাল বিশ্বটা একটা পরিবর্তন চায়। যেমন দেখেন নিউ ইয়র্কে মামদানি যে নির্বাচিত হলো, 2 বছর আগেও নোবডি নোজ, কেউ জানতো না তাদের নাম। সো উইদিন 2 ইয়ার্স সে জয়ী হয়ে গেল। এই যে যারা দীর্ঘদিন রাজনীতি করছে, সেই ফ্যাসিস্ট সরকারে কিন্তু রাজনীতিবিদরা পরিবর্তন করতে পারে নাই, তাকে চেঞ্জ করতে পারে নাই। উই দ্য ইয়ং জেনারেশন, আমাদের মতো ইয়ংরাই, ছাত্ররাই পরিবর্তন নিয়ে এসেছে। সুতরাং আগের রাজনীতি থেকে বর্তমানের রাজনীতি যারা করে, অফকোর্স কিছু ডিফারেন্স আছে, এবং এই পরিবর্তনটাই আমাদের স্লোগান, উই ওয়ান্ট চেঞ্জ। আমরা ওই পরিবর্তনটা নিয়ে আসবো এবং ফাইনাল ডিসিশনটা আমাদের জনগণই নেবে, এবং আমি আত্মবিশ্বাসী যে জনগণ সঠিক ডিসিশনটাই নেবে। পুরানো রাজনীতি থেকে নতুন রাজনীতি, আমাদের প্রিভিয়াস রেকর্ড, আমরা কোন দল থেকে এসেছি, ছাত্র জীবনে কী ছিলাম, আমাদের অনেস্টি, আমাদের ডেডিকেশন, আমাদের ট্রান্সপারেন্সি, জনগণের জন্য আমাদের কমিটমেন্ট, এই সব বিষয়ে বরং যারা পুরাতন ছিল তাদেরকে তো জনগণ করে আরও একটু ইভ্যালুয়েট করার সুযোগ পাচ্ছে, এবং আমাদের প্রিভিয়াসটাও তারা দেখবে, তারা জনগণের সঙ্গে কতটা কমিটমেন্ট রক্ষা করেছে সেটাও আর একটা তারা সুযোগ পাচ্ছে। তাদের পার্সোনাল পরিচিতি বললেন, ইন্টারন্যাশনাল পরিচিতি বললেন, তারা আমাদেরও দেখবে, আমাদের ব্যাকগ্রাউন্ড দেখবে। সুতরাং এটা জনগণের জন্য অনেক বড় সুযোগ। তবে সব কিছু মিলে আমি অবশ্যই মনে করি জনগণকে আমরা ফাইনাল পাওয়ারটা দিতে চাই। দে উইল টেক দ্য ফাইনাল ডিসিশন। আপনি জানেন যে এই আসনটিতে বলছিলাম যে এলিট শ্রেণীর সবচেয়ে বেশি বসবাস, এবং এখানে আমরা অতীতেও দেখেছি যে এলিটদের মধ্যে, এলিটদের যারা সন্তান রয়েছে বা কিংবা যারা অভিভাবক রয়েছেন, তাদের মধ্যে রাজনীতির বিমুখতা আমরা অনেকটা দেখেছি। আপনার এই রাজনীতিতে ফেরা বা তাদের রাজনৈতিকভাবে সচেতন করার আপনার কোনো আলাদা উদ্যোগ আছে কি? তাদের রাজনীতিতে সচেতন করার উদ্যোগ আমি নিজেই পার্টিসিপেশন। সাধারণত আমাদের মতো যারা ব্রেনের মেধার পরিচয় রেখেছে ছাত্র জীবনে, তারা কিন্তু এই রাজনীতিতে আসার সংখ্যাটা রিলেটিভলি কম। সুতরাং এই এলাকায় যখন আমি না আসছি, তখন দেখবেন যে কোনো জায়গার নায়ক, কোনো জায়গার গায়ক এই জায়গার প্রতিনিধি হিসেবে আসছে, এবং মানুষের সঙ্গে একটা তামাশা করা হচ্ছে এই এলিট সোসাইটির সঙ্গে। সুতরাং এলিট সোসাইটি এখন তারাও সচেতন, এবং আমি প্রার্থী হওয়ার পরে আমাকে শত শত এলিট সোসাইটির মানুষ আমাকে দেখে নাই, কিন্তু আমাকে কল করেছে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে উই অলসো ওয়ান্ট চেঞ্জ, আমরাও পরিবর্তন চাই, আপনি এসেছেন, আমরা খুশি। এবং তারা এবার নিজেরাই ভোট দিতে যাবে, শুধু না, তারা ভোট সেখানে যেন কারচুপি না হয়, তারা নিজেরা পাহারা দেবে, এরকম আমাকে আশ্বস্ত করেছে। আমি গতকালকেও একজন সাবেক মন্ত্রী অন্য দলের, তিনি আমাকে ডেকে নিয়ে বাসায় আশ্বস্ত করেছেন যে আমরা আপনাদের মাধ্যমে দেশের পরিবর্তন চাই। এটা থেকেই আপনি বুঝতে পারছেন যে এই এলিট সোসাইটি এখন কতটা সচেতন। তারা বিমুখ থাকবে না, তারা এগিয়ে আসবে। আমি নিজেই তাদের জন্য অংশগ্রহণ করেছি, এটাতে তারা খুশি। আপনি এলিট শ্রেণী নিয়ে বলছেন, যারা নিম্ন শ্রেণী, তাদের জন্য আসলে কি করবেন? তারা তো অনেকটা পিছিয়ে, তারা জীবন মানে পিছিয়ে, তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে,
সব কিছুতে পিছিয়ে, তাদের জন্য আপনি আলাদা করে কি করবেন? যারা জীবন মানে পিছিয়ে তাদের কথা আমরা অলরেডি বলেছি, তাদের জন্য অলরেডি সামাজিক সকল কাজ আমি পার্সোনালি নির্বাচিত হয়ে করব তা না। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, একটি মানবিক রাষ্ট্র করতে চাই এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই। সকলের জন্য একটি মানসম্মত জীবনযাপনের জন্য করতে চাই। সমাজ কল্যাণ, সামাজিক কাজ করে জামায়াত ইসলাম একটা পার্ট। যেমন এই প্রত্যেকটা মানুষের জন্য অল্প মূল্যে তারা খাবার পেতে পারে, তাদের যে স্যানিটেশন, তাদের বাসস্থান, তাদের জন্য রেগুলার হেলথ ক্যাম্প করা, তারপরে তাদের যে ড্রেনেজ ব্যবস্থা সেটা আমরা অলরেডি চেঞ্জ করেছেন, তেমন আমরা মশারি দিচ্ছি এবং তাদের জন্য আমরা একটা হেলথ কার্ড দিচ্ছি। তারপরে তাদেরকে ভবিষ্যতে আমরা যে কর্মসংস্থানে বেশ কিছু, এটা জামায়াত ইসলামীর পাস করা না, পাস করা ছাড়াও তাদের যে জাকাত ফান্ডের বা অন্যান্য সহযোগিতার মাধ্যমে তাদেরকে কর্মজীবী করে নিয়ে আসা, তারা জন্য নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের ফ্যামিলি চালাতে পারে, এরকম উদ্যোগটা নেওয়া, এটা জামায়াত ইসলামী পাস করলেও করবে, না করলেও করবে এবং সেটা অলরেডি আমরা শুরু করেছি এবং বস্তিবাসীর মধ্যে অনেক বড় সাড়া পেয়েছি। তাদের মাঠের ব্যবস্থা করেছি, তাদের শিক্ষার ব্যবস্থা আমরা করছি এবং আমাদের এই ধারাটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে এবং এটাকে আমরা একটা সুযোগ হিসেবে নিচ্ছি। আপনার এই আসনে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত যে সমস্যাগুলো আপনার কাছে প্রতীয়মান হয়েছে, এই ধরনের 3টি বিষয় আপনি উল্লেখ করবেন, যে 3টি বিষয় একেবারে প্রকট আকার ধারণ করছে, যেটি নিয়ে আপনি সর্বপ্রথম কাজ করতে চান। সর্বপ্রথম যেমন এই এলাকার ট্রাফিক ব্যবস্থা, আমরা যারা এলিট সোসাইটি তাদের জন্য দেশের ট্রাফিক যে সমস্যা এবং যে লেকের সমস্যা, এই একটা সমস্যা আমরা দূর করার জন্য আমি তো উদ্যোগ নিচ্ছি। অলরেডি আমি সিটি কর্পোরেশনের কথা বলেছি যে এখানে যেমন মাল্টি যে স্টোর যে ট্রাফিক ব্যবস্থা, এটা যদি আমরা করতে পারি নির্দিষ্ট অবস্থানে, তাহলে এই ট্রাফিক ব্যবস্থা অনেকটা দূরীভূত হবে। এই যারা এলিট সোসাইটি আছে তাদের জন্য আমরা একটা টোটাল এরিয়াটা একটা সিসি ক্যামেরা বেসড নিয়ে আসবো এবং এখানকার যে সিকিউরিটি সিস্টেম আমরা আরও বাড়াবো, সিকিউরিটি বাড়াবো জন্য এই এলাকার মানুষ নির্বিঘ্নে রাত 10টা 11টা 12টায় মানে চলাফেরাও করতে পারে। যারা থার্ডলি হচ্ছে আমাদের গরিব মানুষদেরকে নিয়ে আমার প্ল্যান থাকবে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা, এটা আমার মূল মন্ত্র থাকবে এবং তাদের যে নাগরিক সুবিধা এটার আমরা অলরেডি দেওয়া শুরু করেছি এবং এটা এক্সটেন্ড করে এই এলাকার যে বিশেষ করে হেলথ ভিলেজ বলে পরিচিত অনেকগুলো স্বাস্থ্য ইনস্টিটিউশন আছে, এখানে ধরেন এখন 10% সেবা দেয়, আমি এটাকে 100% নিয়ে যাব ইনশাল্লাহ এবং এই এলাকার মানুষ তাদের স্বাস্থ্য সেবাটা বিনামূল্যে অথবা অতি অল্প। আমি প্রশ্নটা এভাবে করতে চাই যে আপনি রাজনীতির পাশাপাশি আপনার বড় পরিচয়, আপনি একজন চিকিৎসক, এখনও আপনি প্র্যাকটিস করে যাচ্ছেন এবং আমরা যতদূর জানি আপনার একটা হসপিটাল রয়েছে, বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল, যেখানে গরিব দুঃখীদের আপনি অনেকটা বলেছে কম মূল্যে আপনি বন্ধ্যাত্ব দূর করার চেষ্টা করে যাচ্ছেন। আপনার এই অভিজ্ঞতাকে আসলে আপনার এই আসনে কোনো কাজে লাগবে কিনা বা কাজে লাগানোর সুযোগ আছে কিনা, কিংবা আপনি স্বাস্থ্য খাত নিয়ে আপনার আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু একটু চিকিৎসক, আমি তো সব বিষয়ে এটা রাখবো। আমার যে প্রতিষ্ঠান সেটা আমি একটা সফলতার পরিচয় রেখেছি। আমার প্রতিষ্ঠানে শুধু এই আসন না, বলতে পারেন বিশ্বের অন্তত 20টা কান্ট্রি থেকে আমার কাছে চিকিৎসা নেওয়ার জন্য লোকজন আসে এবং এই সফলতা অবশ্যই সব জায়গায় দেওয়া থাকবে। আমি যদি এখানে পাশ করি, আমার আসনের জন্য তো স্পেশাল একটা প্রিভিলেজ আমার যারা এখানকার নাগরিক থাকবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তাদের জন্য থাকবেই ইনশাল্লাহ। আর এই এলাকার মানুষের জন্য বিশেষ করে যে স্বাস্থ্য সেবার একটা আমূল পরিবর্তন নিয়ে আসার প্ল্যান আমাদের ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আমাদের যিনি আমিরে জামাত সর্বোচ্চ প্রধান যিনি, তিনিও ডাক্তার, তারপর নায়েবে আমির সেকেন্ড ম্যান যিনি, তিনিও ডাক্তার, আমি নিজেও ডাক্তার। আমরা এটাকে এবং স্বাস্থ্য সেক্টরে আমার বিভিন্ন অভিজ্ঞতা আছে। আমি আশা করি সরকারি অসংখ্য ইনস্টিটিউশন আবার এই এলাকার ভিতরে পড়েছে। এই এলাকাগুলোতে এমন আছে যে ধরেন সকাল 9টায় এসে 12টায় চলে যাচ্ছে, সরকারি কর্মচারীরা কাজ করছে কিন্তু যে পরিমাণ কাজ করার কথা ছিল সেটা করছে না। এই যে অনৈতিকতা, এটাও আমরা স্বাস্থ্যক্ষেত্রে দূর করার চেষ্টা করব। ফুল টাইম সরকারি কর্মচারী যারা থাকবে তারা কাজ করবে, ইভেন ধরেন 12টা পর্যন্ত ডিউটি করছে, 12টা থেকে সেকেন্ড শিফট চালু করা যায় এবং ইমার্জেন্সি সার্ভিস চালু করা যায়। এগুলো যদি আমরা চালু করে দিতে পারি, এই এলাকার মানুষ শুধু না, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষও অনেক সার্ভিস পাবে ইনশাল্লাহ এবং সেটা নিয়ে আমার অনেক বড় প্ল্যান। আমরা স্বাস্থ্যক্ষেত্রে একটা আমূল চেঞ্জ নিয়ে আসার পরিকল্পনা থাকবে ইনশাআল্লাহ। সবশেষ বিষয়, আপনার এই আসনের ভোটার যারা রয়েছে, আপনি জানেন যে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার হচ্ছে তরুণরা। তরুণদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, কিংবা যারা প্রাপ্তবয়স্ক কিংবা অভিভাবক শ্রেণী যারা রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনার এই আসনে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অফকোর্স ভালো বলেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তো শুধু আমাদের আসনে আছে, অন্য আসনেও আছে।
যেমন ধরেন নারীদের জন্য আমার স্পেশাল প্ল্যান থাকবে, যে নারীদের জন্য স্পেশাল মানে মার্কেট থাকবে, নারীদের জন্য স্পেশাল ট্রান্সপোর্ট সিস্টেম থাকবে, নারীদের জন্য আমরা যদি এই যে মার্কেটে বলতে পারেন যে টয়লেটের ব্যবস্থা আলাদা করতে পারি, এটা তাদের জন্য অনেক সুবিধার হবে। নারীদের জন্য সিকিউরিটি, তাদের মাঠগুলো তারা যেন চলতে পারে, নারীদের জন্য যে ক্লাব, এগুলোকে আমি আরও উন্নত করব ইনশাল্লাহ। যুব শ্রেণীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান যুব সমাজরাই এই পরিবর্তন করেছে। যুব সমাজ জাগলেই দেশ জাগবে, সমাজ জাগবে ইনশাল্লাহ। এই যুব সমাজকে আমরা মাদকমুক্ত করে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে তাদেরকে কর্মের মধ্যে আমরা আনতে চাই। কর্মের মধ্যে আসলে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এটা 50% অটোমেটিক্যালি কমে আসবে। পাশাপাশি তাদেরকে আমরা নৈতিকতার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। নৈতিক ট্রেনিং, মনস্তাত্ত্বিক ট্রেনিং যদি তার আসে, পরিবর্তন হয়, তাহলে সমাজ আমাদের অটোমেটিক্যালি পরিবর্তন হবে। এরপর আসেন যে প্রবীণদের জন্য আমাদের হচ্ছে সবচেয়ে বড় যে চাওয়া, আমরা মৃত্যুবরণ করলে তাদের জন্য আমি ফ্রি অ্যাম্বুলেন্স এবং কবর দেওয়ার এটারও একটা ব্যবস্থা আছে। এবং প্রবীণদের জন্য আমাদের আরেকটা থাকবে যে ফ্রি যে হেলথ চেক আপ, এটা আমাদের একটা ব্যবস্থা আমার এই আসন্ন উদ্যোগে, আমাদের যেহেতু আমি ডাক্তার, এটা একটা বড় উদ্যোগ আমাদের থাকবে। এবং স্বাভাবিক মানুষ সকলের জন্য আমার একই প্রস্তাবনা, আমরা একটা পরিবর্তন চাই, আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে চাই। এই সমাজের আমি একজন যোদ্ধা, অন্যকে এই সহযোদ্ধা হিসেবে আমি চাই। দীর্ঘ সময় যুগান্তরের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন সকলকে ধন্যবাদ। সবার কাছে আমি দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা তখন কথা বলছি ঢাকা 17 আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামানের সঙ্গে। তিনি জানালেন তার আসনের ভোটারদের নিয়ে তার কর্মপরিকল্পনা, এবং আমরা আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত দেখতে থাকুন দ্য কোশ্চেন, আর সঙ্গে থাকুন যুগান্তরের।